নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব যে নামজারি ছাড়া জমির মালিক হওয়া যায় কি না। দেখুন, নামজারি মানে এখানে আমরা এটা বাংলায় কথাটা বলছি, এর মানে আপনার রেকর্ড বলে এটাকে, বা মিউটেশন বলে। আপনার কাছে রেকর্ড বা মিউটেশন নেই, তাহলে কি আপনি জমির মালিক? হ্যাঁ, জমির মালিক হতে পারেন, কিন্তু সেজন্য আপনাকে কতকগুলো ডকুমেন্টস আপনার দরকার হবে। প্রথম যে ডকুমেন্টস, 1 নম্বর ডকুমেন্টস, আপনার ল্যান্ড ডিড থাকতে হবে। ল্যান্ড ডিড যদি থাকে, আপনি যদি নামজারি বা মিউটেশন না করে থাকেন, তবুও আপনি কিন্তু মালিক। কিন্তু এখানে আপনাকে সম্পূর্ণ মালিক বলা যাবে না, কারণ যেহেতু আপনি সরকারকে খাজনা দিচ্ছেন না, বা ট্যাক্স প্রদান করছেন না, বা আপনার সরকারের খাতায় আপনার নামটা নেই, সেজন্য কিন্তু আপনাকে 100% জমির মালিক আমরা বলতে পারবো না, আইনগতভাবে বলতে পারবো না। এবার আপনি তো বলবেন যে আমি তো ল্যান্ড ডিড করেছি, রেজিস্ট্রেশন অফিসে ভলিউম বই রয়েছে, সেখানে তো আমার নাম নথিবদ্ধ রয়েছে, তাহলে আমি কেন 100% জমির মালিক হব না? আমার কাছে তো দখলও রয়েছে, আমি জমি ভোগ করছি বা জমিতে বাস করছি, তাহলে আমি কেন 100% মালিক হব না? দেখুন, কেন বলছি, তার কারণ আপনি মিউটেশনের কাজটা করাননি, সরকারকে ট্যাক্স দেননি। সরকারের যে ট্যাক্স নেওয়ার ডিপার্টমেন্ট বা সরকারের যে মিউটেশনের যে ডিপার্টমেন্ট, সেটা আপনারা জানেন, সেটা BL&LRO অফিস। BL&LRO অফিসে এটা কিন্তু আপনাকে মিউটেশনটা করাতে হয়, এবং সেখানে কিন্তু এই বিষয়টা রয়েছে, খাজনা দেওয়ার বিষয়টি। কৃষি জমির ক্ষেত্রে লাগে না, সে ঠিক আছে, কিন্তু তাহলেও আপনাকে BL&LRO অফিসে আপনাকে নথিবদ্ধ করতেই হবে, বা নামজারি করতেই হবে, বা মিউটেশন করতেই হবে। আর ল্যান্ড ডিডটা হয় এটা রেজিস্ট্রেশন অফিসে, এটা আপনারা জানেন, এটা রেজিস্ট্রেশন অফিস। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার যদি BL&LRO অফিসে দেখা গেল নাম নথিভুক্ত রয়েছে, নাম নথিভুক্ত রয়েছে এই রকম মালিকের কাছ থেকে আপনি জমি কিনেছেন, নাম নথিভুক্ত রয়েছে, তাহলে কি হবে, এই যে ল্যান্ড ডিড যে রয়েছে, আপনার ল্যান্ড ডিড হলো রেজিস্ট্রেশন অফিসে, তখন নতুন যার নামে ল্যান্ড ডিডটা হলো, অর্থাৎ দলিলটা হলো, সেইটা তথ্যটা একেবারে সরাসরি কম্পিউটারের মাধ্যমে অটোমেটিকভাবে BLR অফিসে চলে যাবে। তখন এই যে পূর্বের মালিকের নামটা খারিজ হবে, আর নতুন মালিকের নাম এখানে এন্ট্রি হবে। এটা এন্ট্রি হবে, নতুন মালিকের নামটা এখানে এন্ট্রি হবে। তাহলে এই ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝছেন। এই জন্যই বলছিলাম যে যাদের শুধু ল্যান্ড ডিড রয়েছে, BLR অফিসে নাম নথিভুক্ত নেই বা নামজারি নেই, তারা কিন্তু সম্পূর্ণ জমির মালিক হলেন না। আর 2 নম্বর, কারা নামজারি ছাড়া জমির মালিক হতে পারে, সেটা হলো যাদের ওয়ারিশকৃত সম্পত্তি, বাবার নামে দলিল রয়েছে। আমরা যদি দেখে নিই, বাবার নামে দলিল রয়েছে, বাবার নামে দলিল আছে, ডিড। এবার সেই ডিডটা কি হলো, বাবার নামে দলিল আছে, বাবার সম্পত্তি, বাবা মারা গেছে, বাবার নামে রেকর্ড রয়েছে, তাহলে তাদের নামে যদি রেকর্ড নাও থাকে, তাও তারা কিন্তু সেই সম্পত্তির মালিক। কিন্তু এক্ষেত্রেও আমি সেই 100% জমির মালিক তাদেরকেও বলতে পারবো না। এর একটাই কারণ, ব্যাপারটা হলো ওই একই কারণের জন্য বলতে পারছি না, কারণ আপনার BLR অফিসে এক্ষেত্রেও নামটা এন্ট্রি নেই, এই জন্যে কিন্তু বলতে পারছি না। এইটা একটা ফ্যাক্টর। কারণ যে ক্ষেত্রে আমি সেল ডিডের ক্ষেত্রে বললাম, গিফট ডিডের ক্ষেত্রেও একই ব্যাপার, সেজন্য মিউটেশনটা আপনাকে করাতে হবে। সেক্ষেত্রে কাদেরকে আমি 100% জমির মালিক একেবারে বলতে পারবো? 100% জমির মালিক তখনই বলতে পারবো যখন দেখা যাবে যে জমির মালিকের কথাটা বলছি, যে 100% জমির মালিক, তখনই আমি একবারে নিশ্চিতভাবে বলতে পারবো, প্রথমত যার রেজিস্ট্রেশন অফিসে ল্যান্ড ডিড রয়েছে, 2 নম্বর যার BLR অফিসে যার নাম নথিভুক্ত রয়েছে বা মিউটেশন রয়েছে, আর যার দখল রয়েছে, তাকে কিন্তু আমি 100% জমির মালিক বলবো। তাহলে কি যাদের ওয়ারিশ যারা রয়েছে তাদেরকে 100% জমির মালিক বলা যায় না? হ্যাঁ, তাদেরকেও বলা যাবে, কিন্তু এই প্রসেসগুলো তাদেরও ঠিকঠাক থাকতে হবে। বাবার নামে তাদের রেকর্ড রয়েছে, বাবার দলিল নেই বুঝলাম, বাবার নামে রেকর্ডটা রয়েছে, সেই রেকর্ড থেকে নিজের নামে রেকর্ডটা কিন্তু তাদেরকে করিয়ে নিতে হবে।
যদি মানে বাবার মৃত্যুর পর সেই রেকর্ডটাও যদি তারা ঠিকঠাক করিয়ে নেয় এবং যদি বাবার পূর্বের দলিল থেকে থাকে অর্থাৎ চেন ডিড থেকে থাকে বা পিট দলিল থেকে থাকে সেটার জেরক্স যদি তাদের কাছে থাকে, জেরক্স থাকলেও হবে, অরিজিনাল থাকলেও হবে, সেটা যদি ঠিকঠাক থাকে বা চেনগুলো যদি পরস্পর মিলে থাকে মালিকানার, তাহলে তারাও কিন্তু 100% জমির মালিক। সেক্ষেত্রে এই চেন ডিডটা কিন্তু পরস্পর মিলে থাকতে হবে, রেকর্ডগুলোও পর মিলে থাকতে হবে। কোনো এক জায়গায় যদি চেন বিচ্যুত হয় অর্থাৎ কোনো এক জায়গায় যদি ব্রেক দেখা যায় যে জমির মালিকের সাথে পরবর্তী মালিকের মিল পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও 100% জমির মালিক বলা যাবে না। কারণ ওই যে জায়গায় বিচ্যুত রয়েছে, ধরুন আপনার জমিটা 5টা হাতে ট্রান্সফার হয়েছে, এইবার দেখা গেল 2 নম্বর থেকে 3 নম্বরে যখন ট্রান্সফার হয়েছে তখন আপনার কিন্তু নাম মিলছে না। মানে 2 নম্বর বিক্রি করেছে 3 নম্বরকে, 3 নম্বরের কাছে যে জমির দলিলটা রয়েছে, এবার 3 নম্বর 4 নম্বরকে দেখা যাচ্ছে যে নামটা রয়েছে 4 নম্বরকে বিক্রি করেনি, কিন্তু 4 নম্বরের নামটা চলে এসেছে যে কোনো কারণে। এই যে এখানে মিসিং লিঙ্ক, এটা কিভাবে হলো, এই সমাধানটা যতক্ষণ না হবে ততক্ষণ আপনি মিউটেশনও করাতে পারবেন না, এরকম হতে পারে। বা যদি মিউটেশনও হয়ে থাকে কিন্তু এইটার কারণে, এই কন্ট্রোভার্সির কারণে আপনি কিন্তু কোনো না কোনো জায়গায় আটকে যাবেন। যেমন বলি, জমির শ্রেণী পরিবর্তন হোক বা আপনার এখানে জমির লোনের ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, বা যদি কেউ দাবি করে বসে বা কোর্টে গিয়ে যদি মামলা, কোনো কারণে এই জমির বিষয়ে যদি মামলা রুজু হয়, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনি ফেঁসে গেলেন। সেখানে কেন ফেঁসে গেলেন? কারণ ওই যে কোনো এক জায়গায় লিঙ্ক নেই। রেকর্ডের ক্ষেত্রেও সেম, পরপর রেকর্ডগুলো যখন আসছে একের পর এক, মানে মিউটেশন হয়েছে, জমি হস্তান্তরের পর মিউটেশন হয়েছে, সে আপনার নিজের ওয়ারিশের মধ্যে হস্তান্তরিত হোক বা বাইরের লোকের দানপত্রের মাধ্যমে হস্তান্তরিত হোক বা আপনার ক্রয় দলিলের মাধ্যমে বা সেল ডিডের মাধ্যমে আপনার হস্তান্তরিত হোক না কেন, সেগুলো কিন্তু প্রত্যেকটাই চেনগুলো মিলিতে থাকতে হবে। সেই জন্যই বলছিলাম নামজারিটা ভীষণ প্রয়োজনীয়। আপনার যেমন ডিড যেমন পরপর থাকছে থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু নামজারিটাও মিস্টেক করবেন না বা দেরি করবেন না। দেরি যত করবেন তত কিন্তু আপনারই ক্ষতি। আবার পরবর্তী সময়ে যখন যাবেন তখন আপনাকে বলবে আপনার দলিল কই, পিট দলিল কই, এইগুলো কিন্তু বলা শুরু করবে। সুতরাং এইগুলো আপনার দরকার। আর নামজারিটা অবশ্যই করিয়ে নেন। আমরা অনেকেই দলিল করার পর নামজারি করি না, চুপচাপ বসে থাকি। কৃষি জমির ক্ষেত্রে আমার ট্যাক্স লাগুক বা না লাগুক ওটা ব্যাপার নাই, কৃষি জমির ক্ষেত্রে ট্যাক্স লাগে না, তা সত্ত্বেও কৃষি জমিরও নামজারি অবশ্যই করিয়ে নেবেন। আর অকৃষি জমি সেগুলোও কিন্তু নামজারি করবেন। নামজারিটা ভীষণ প্রয়োজনীয়। নামজারি ছাড়া ভবিষ্যতে কিন্তু আপনাদের কতগুলো সমস্যা হতে পারে, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম, আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।